আজ 18ই জানুয়ারি রবিবার। এখন বাজে সকাল 10:40। আমরা চলেছি বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলার উদ্দেশ্যে। গাড়ির মাথায় বসে যাওয়ার এই অভিজ্ঞতাটা স্কুল জীবনের পরে প্রায় ভুলেই গেছিলাম। এবারে এই পর্যন্ত পৌঁছানোর গল্পটা বলি। আমরা সকাল 6:30-এ হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে ছাতনা স্টেশনে নামলাম প্রায় সকাল 10:15 নাগাদ, যার স্টেশন কোড CJN। সেকেন্ড সিটিংয়ের রিজার্ভেশনে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু প্রায় 135 টাকা করে। স্টেশনটা আকারে আয়তনে বেশ বড়, কিন্তু নিরিবিলি এবং ফাঁকা পরিবেশ। টিকিট কাউন্টারের দেয়ালে লাগানো টাইম টেবিলে দেখলাম সারাদিনে মুষ্টিমেয় কিছু ট্রেনই এই স্টেশনে থামে। দুটো মাত্র প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি বেরোনোর গেটের বাঁদিকে একটাই ছোট ফুড স্টল। 2 নম্বর প্ল্যাটফর্মে দূর থেকে কোনো দোকান চোখে পড়েনি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে একটা বড় ফাঁকা মাঠ মতো জায়গা, যেখানে কিছু টোটো এবং ম্যাজিক গাড়ি দাঁড়িয়েছিল। তারা যথারীতি প্যাসেঞ্জার ধরার জন্য হাঁকডাক শুরু করলো। মেলার থেকে 1 কিলোমিটার দূরে নামিয়ে দেওয়ার জন্য গাড়ি বুক করে যেতে তারা ভাড়া বলছিল 150 টাকা। শেয়ারে কেউ যেতে রাজি হচ্ছিল না। তখন গুগল ম্যাপে দেখলাম ছাতনা স্টেশন থেকে মেলার দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা দুজনের জন্য একটা পুরো গাড়ি বুক না করে 2 মিনিট হেঁটে গলির ভিতর দিয়ে 200 মিটার মতো এগোতেই বাঁকুড়া পুরুলিয়া মেইন রোডের উপর এসে পড়লাম। স্টেশন সংলগ্ন এলাকার বেশিরভাগটাই দেখলাম মুসলিম গরিষ্ঠতা। মেন রাস্তায় একটা মসজিদের সামনে প্রায় আধ ঘন্টা মতো অপেক্ষা করার পর একটা ম্যাজিক গাড়ি পেয়ে গেলাম। মাথাপিছু 20 টাকা করে ভাড়া জেনে আমি চড়ে বসলাম গাড়ির ছাদে। সেখান থেকেই এই ভিডিওটা শুরু। আমার সামনে ডান দিকে বসে থাকা এই ব্লগার ভাইটির সাথে সেখানেই আলাপ হলো। আমরা একই ট্রেনে এসেছি, গন্তব্যও এক। ভাইটির সাথে গল্প করে জানলাম ও থাকে দমদমে। নামটা আর জানা হয়নি। এই সুন্দর রাস্তাটায় যেতে যেতে বাঁকুড়া সম্পর্কে কিছু বেসিক তথ্য দিয়ে রাখি। বাঁকুড়া জেলা গঠিত হয় 1881 সালে। জেলার মোট আয়তন 6882 বর্গ কিলোমিটার। বাঁকুড়া জেলার ভৌগোলিক সীমানা হল উত্তরে পশ্চিম বর্ধমান জেলা, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা, পূর্বে হুগলি ও পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। বাঁকুড়া জেলার উত্তর সীমা বরাবর প্রবাহিত দামোদর নদ এই জেলাটিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বৃহত্তর অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। জেলার সদর দপ্তর বাঁকুড়া শহরে অবস্থিত। প্রাচীনকালে বাঁকুড়া ছিল রাঢ় অঞ্চলের অধীনস্থ। বাঁকুড়া নামটির উৎপত্তি প্রসঙ্গে নানা মতামত রয়েছে। কোলমুন্ডাদের ভাষায় ওরা বা রা শব্দের অর্থ বসতি এবং বাঁকু শব্দের অর্থ এবড়ো খেবড়ো বা অসমতল ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। বাঁকুড়া নামটি বাঁকা শব্দ থেকেও উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এই দুটি ছাড়াও আরও 4টি ভিন্ন মত শোনা যায়। প্রথম মতে এই অঞ্চলের সর্বাধিক প্রভাবশালী লৌকিক দেবতাদের মধ্যে একজন হলেন ধর্ম ঠাকুর। তাকে স্থানীয়রা বাঁকুড়া রায় নামে ডাকতেন। সেই থেকেই এই স্থানের নাম হয় বাঁকুড়া। দ্বিতীয় মতে এই শহরের প্রতিষ্ঠাতা তথা স্থানীয় গোষ্ঠীপতি নেতা বাঁকু রায়ের নাম অনুসারে এই নামকরণ হয়। তৃতীয় কিংবদন্তি অনুসারে বিষ্ণুপুরের রাজা বীরহাম্বীরের 22 জন পুত্রের মধ্যে অন্যতম বাঁকুড়ার নামে এই শহরের নামকরণ করা হয়েছে। বীরহাম্বীর তার রাজ্যকে 22টি তরফে ভাগ করে দেন। প্রতিটি তরফ তার এক এক পুত্রের অধীনে আসে। জয়বেলিয়া তরফটি বীর বাঁকুড়ার ভাগে পড়ে। তিনি বাঁকুড়া শহরটি পরে গড়ে তোলেন। চতুর্থ এবং শেষ মতে বাঁকুড়া নামটি বানকুণ্ডা নামের অপভ্রংশ। বানকুণ্ডা শব্দের অর্থ 5টি দিঘি। পুরনো সরকারি নথিপত্রে ইংরাজি ব্যাকুণ্ডা নামটি পাওয়া যায়। বাঁকুড়া জেলার বর্তমান ভূখণ্ডটি 1760 সালে মীর কাসেমের আদেশে বর্ধমান ও মেদিনীপুর জেলার সাথে আংশিকভাবে এবং 1765 সালে দেওয়ানি লাভের পর বীরভূম জেলার সাথে আংশিকভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখতিয়ারভুক্ত হয়। চিরস্থায়ী বন্দোবস্ত পর্যন্ত এই অবস্থা বজায় থাকে। 1805 সালে বাঁকুড়া ভূখণ্ড জঙ্গলমহল জেলার অন্তর্ভুক্ত হয়। প্রাচীন ইতিহাস, মৃৎশিল্প, লোকসংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঁকুড়া বিশেষভাবে পরিচিত।
বাঁকুড়ার গ্রামাঞ্চলের মানুষের অধিকাংশের মূল জীবিকা কৃষিকাজ, যা মূলত বর্ষা এবং সেচের জলের উপর নির্ভরশীল। এখানকার একটি বিশেষভাবে পরিচিত হস্তশিল্প হল টেরাকোটা বা পোড়ামাটির ঘোড়া, যা মূলত পঞ্চমুড়া গ্রামে তৈরি হয়। অন্যান্য হস্তশিল্পের মধ্যে ডোকরা শিল্প বা ধাতুর গয়নার কাজ, পাটের কাজ, বাঁশ ও কাঠের জিনিস এবং বিষ্ণুপুর অঞ্চলের বালুচরী শাড়ি বিশেষভাবে বিখ্যাত। বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত, লাল মাটি এবং শালপিয়ালের বনাঞ্চল এই এলাকাকে এক আলাদাই গুরুত্ব দেয়। তবে বর্তমানে বাঁকুড়ার শিল্পায়নে বা হস্তশিল্পে খুব একটা এগিয়ে নেই। এখানকার অনেক যুবক এখন কাজের জন্য কলকাতা, দুর্গাপুর, আসানসোল এবং অন্য রাজ্যেও চলে যাচ্ছেন।
এখন বাজে দুপুর 11:15। মেলায় ঢুকে প্রথমেই আমরা খিচুড়ির এই আয়োজন দেখতে পেলাম। ব্যবস্থাপনায় থাকা কর্তৃপক্ষের থেকে জানতে পারলাম এবছর 70,000 মানুষের জন্য খিচুড়ি রান্নার ব্যবস্থা করা হচ্ছে। সংখ্যাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু মেলা থেকে ফেরার সময় মানুষের লাইন দেখে বুঝেছিলাম যে তেমন কিছু বাড়িয়ে বলা হয়নি। আপনাকে নাগেশ্বর বলছে, দয়া করে আপনি মঞ্চে আসুন, আপনার সাহায্য আমার একান্ত কাম্য। সামনের এই মন্দিরটা হলো সঞ্জীবনী মাতার মন্দির। ঢোকার মুখেই নদীর পাড় থেকে একটু দূরে এই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। এটা পেরিয়ে রয়েছে পুরনো মন্দিরটা। সঞ্জীবনী মাতা হলেন বাঁকুড়া জেলার স্থানীয় লোকধর্মীয় পূজ্য দেবী স্বরূপা, যাকে কেন্দ্র করে এখানকার একটি আশ্রম রয়েছে এবং এই মন্দির ও আশ্রমকে কেন্দ্র করেই প্রতি বছর এই মুড়িমেলা অনুষ্ঠিত হয়। তিনি সর্বভারতীয় শাস্ত্রীয় দেবী নন, মূলত স্থানীয় ভক্ত সমাজের আধ্যাত্মিক শ্রদ্ধার কেন্দ্র। স্থানীয় বিশ্বাস অনুযায়ী সঞ্জীবনী মাতা হলেন এক আধ্যাত্মিক সাধিকা বা দেবী স্বরূপা, যার আশীর্বাদে রোগমুক্তি ও মঙ্গল লাভ হয়। সঞ্জীবনী শব্দটার অর্থ হলো জীবনদান বা পুনর্জীবন। এই ধারণার সঙ্গেই তার নামের সম্পর্ক ধরা হয়। তার পরিচয় সম্পর্কে লিখিত ঐতিহাসিক তথ্য খুব বেশি নেই। প্রচলিত কাহিনী ও লোকবিশ্বাসই প্রধান উৎস। যদিও মন্দিরের সঞ্জীবনী মাতার মূর্তি দেখে আমাদের মা দুর্গার থেকে আলাদা কিছু মনে হয়নি। প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৌঠা মাঘ এই মেলাটা হয়। আসলে মেলাটা শুরু হয় পৌষ সংক্রান্তি থেকে, অর্থাৎ পৌষ মাসের শেষ দিন থেকে, এবং চৌঠা মাঘ হয় এই মেলার শেষ দিন, যেদিন দ্বারকেশ্বরের তটে মুড়ি খাওয়ার রেওয়াজটা প্রচলিত। শোনা যায় অতীতে কোনো এক সন্ন্যাসী এই সঞ্জীবনী মাতার মন্দিরে রাত্রি যাপন করে পরের দিন এই দ্বারকেশ্বর নদীর তটে মুড়ি খেয়েছিলেন। তারপর থেকেই ধীরে ধীরে প্রতি বছর স্থানীয় মানুষেরা পৌষ সংক্রান্তি থেকে এই মন্দির চত্বরে এসে থাকেন এবং শ্রীকৃষ্ণের অখণ্ড নাম কীর্তন করেন। শেষে চৌঠা মাঘ সকালে নদীর তটে মুড়ি খেয়ে যে যার বাড়ি ফিরে যান। সম্ভবত সেই থেকেই এই মেলার সূত্রপাত।
বাঁকুড়া জেলার মানুষদের কাছে মুড়ির গুরুত্ব কতটা সেটা আমার জানা ছিল না। মেলায় আসার সময় মানুষের ভিড়ের জন্য আমাদের ম্যাজিক গাড়ি থেকে নামতে হয়েছিল মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার আগে। এই পুরো রাস্তাটায় সাধারণ মানুষের জন্য হাঁটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ রাস্তার জ্যাম নিয়ন্ত্রণে রাখতে সিভিক ভলেন্টিয়াররা অটো টোটোর প্রবেশ নিষেধ রেখেছিল। যদিও প্রশাসনিক কিছু গাড়ি, মেলার দোকানের জিনিসপত্রের গাড়ি এবং স্থানীয় মানুষদের বাইক চলাচল করছিল, তাও সেই বাইকগুলো মেলার বাইরেই অস্থায়ী গজিয়ে ওঠা গ্যারেজে রাখতে হচ্ছিল। এই পুরো রাস্তাটা হেঁটে আসার সময় রাস্তার পাশের বেশিরভাগ দোকানেই মুড়ি, চপ, অন্যান্য তেলে ভাজা, মুড়ির সাথে মাখার জন্য আলুর দম, ঘুগনি এবং অন্যান্য তরকারি, ছোলা, বাদাম, ঝুরি ভাজা, শালপাতা ও থার্মোকলের থালা, জিলিপি, লাড্ডু এবং বিভিন্ন রকমের মিষ্টি ইত্যাদি বিক্রি হচ্ছিল। আমার এক বন্ধু এই মুহূর্তে কর্মসূত্রে বাঁকুড়ায় আছে। তার কাছে জেনেছিলাম বাঁকুড়ায় নাকি বেশিরভাগ টিফিনের দোকানেই সকাল থেকে রাত পর্যন্ত চপ মুড়ি বিক্রি হয়। তাই আমরাও এই স্রোতের সাথে গা ভাসাতে বাড়ি থেকে একটু মুড়ি, চানাচুর, ভাজা সবজি এবং স্যালাড নিয়ে গেছিলাম। নদীর তটে মিঠে রোদ্দুরে চাদর পেতে সকলের সাথে বসে পড়লাম। তবে নিজেরা খাওয়ার থেকেও আশেপাশে অন্যদের মুড়ি সাজানো দেখতে বেশ অবাক লাগছিল। ভেবেছিলাম নদীর তটে অন্যান্য দোকানের মতোই কিছু চপের দোকানও পেয়ে যাব, কিন্তু কপাল মন্দ। এখানে আরেকটা মজার বিষয় দেখলাম যে অনেকেই নদীর তটে বালি খুঁড়ে গর্ত করে সেখান থেকে জল নিয়ে তেষ্টা মেটাচ্ছেন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং হলেও আমাদের শহুরে দুর্বল পেটে সেটা কতটা সইবে তা ভেবে আর ট্রাই করার সাহস দেখালাম না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বারকেশ্বর নদীর চড়ায়। দ্বারকেশ্বর নদীটি শুরু হয় পুরুলিয়া জেলার মাধবপুরের কাছে তিলবনি বা তিলাবনি পাহাড়ে। সঠিকভাবে বলতে গেলে সেখান থেকে আরও 3 কিলোমিটার দূরে আদ্রা শহর এবং হুড়া গ্রামের মাঝে একটা ঝিল থেকে। নদীর উৎস স্থানটার একটা আনুমানিক লোকেশন এবং আমাদের বর্তমান অবস্থানের লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের অংশ থেকে আরও পূর্ব দিকে বয়ে বাঁকুড়া জেলায় ছাতনার কাছে প্রবেশ করে এই নদী, অর্থাৎ এখন আমরা যেখানে রয়েছি। নদীর উৎস স্থান থেকে আমাদের বর্তমান দূরত্ব প্রায় 53 কিলোমিটার। এখান থেকে নদীটি পূর্ব বর্ধমান ও হুগলি হয়ে মিশেছে রূপনারায়ণ নদের সাথে। দ্বারকেশ্বর আসলে বর্ষার জলে পুষ্ট নদী, তাই বর্ষাকাল ছাড়া বছরের বেশিরভাগ সময়েই নদীর একটা বড় অংশের রূপ কিছুটা এইরকমই রুক্ষ আর শুষ্ক থাকে। দ্বারকেশ্বর গন্ধেশ্বরী রিজার্ভ প্রজেক্ট নামে একটা বড় প্রকল্প অনেক দিন ধরে প্রস্তাবিত আছে। এতে দ্বারকেশ্বর নদীর উপরে অর্থাৎ বাঁকুড়া শহরের 27 কিলোমিটার উজানে এবং তার উপনদী গন্ধেশ্বরী নদীর উপরে মূলত সেচ, পানীয় জল এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য একটা ড্যাম তৈরির পরিকল্পনা ছিল, কিন্তু এই প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। নদীর কিছু অংশে বালি জমা রোধ করার জন্য 2-3টে ছোট স্যান্ড চেক ড্যাম রয়েছে, তবে সেগুলো আকারে খুব একটা বড় নয়। নদীর তীরে কিছু জায়গায় বন্যা রোধ করার জন্য বাঁধ বা লেভি আছে, যেগুলো প্রায়ই বন্যার সময় ভেঙে যায়। উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার ঠিক পরে প্রথমেই 2টি ছোট নদী বা ঝোড়া এসে মিলিত হয়েছে দ্বারকেশ্বরের সাথে। একটির নাম রোক আর একটি দুধভরিয়া। তার ঠিক পরেই ছাতনার কাছে কুমসি নদী এসে মিলিত হয়। দ্বারকেশ্বর নদী তার প্রায় 220 কিলোমিটার প্রবাহ পথের শেষে শিলাই নদীর সাথে মিশে রূপনারায়ণ নাম নিয়েছে। এই মিলনস্থলের কিছুটা আগে শানবাঁধা গ্রামের কাছে গন্ধেশ্বরী নামে আরও একটি উপনদী দ্বারকেশ্বরের সাথে মিশেছে। গন্ধেশ্বরী নদী দৈর্ঘ্যে মাত্র 32 কিলোমিটার বা 20 মাইল হলেও প্রতি বছর বর্ষায় এই নদীর দুকুল প্লাবিত হয়।
শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই দ্বারকেশ্বর নদীর মোট 4টি উপনদী রয়েছে: বিরাই, আরকুশা, হেংড়িমুড়ি এবং ছোলাকান্ডার। বাঁকুড়া জেলা ছেড়ে এই নদীটি আরামবাগ মহকুমার কুমারগঞ্জের কাছে হুগলি জেলায় প্রবেশ করেছে। মেদিনীপুর জেলার ঘোড়দহর কাছে দামোদর নদ দ্বারকেশ্বরে এসে মিলিত হয়েছে। বিস্তীর্ণ অববাহিকায় থাকা এতগুলো ছোট বড় নদীর জলে অতীতে পুষ্ট হলেও বর্তমানে এই বেশিরভাগ উপনদীগুলিই মৃত। ফলস্বরূপ দ্বারকেশ্বরও এখন মৃতপ্রায় নদী। স্থানীয় মানুষদের মতে আগে এই নদীতে 12 মাস বিভিন্ন ধরনের মাছ, এমনকি ইলিশ পর্যন্ত পাওয়া যেত, যেটা এখন শুনলে গল্প মনে হতে পারে। কিন্তু বর্তমানে নদীর গর্ভ থেকে অতিরিক্ত পরিমাণে বালি তোলার ফলে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে আশেপাশের গ্রামের নলকূপে বছরের বেশিরভাগ সময় জল পাওয়া যায় না। মেলায় আসার পথে কেঞ্জাকুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পেরিয়েই দেখেছিলাম মেন রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে কিছু মানুষ প্রতি গাড়ি থেকে বলা যায় প্রায় জোর করেই চাঁদা আদায় করছিলেন। গাড়ির ড্রাইভারদের সাথে তাদের বচসার জেরে রাস্তায় দীর্ঘ গাড়ির জ্যামে আমাদের বহুক্ষণ আটকে থাকতে হয়েছিল। সেই ঘটনার একটা ছোট্ট ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া রইল। যারা চাঁদা তুলছিলেন তাদের জিজ্ঞাসা করতে বললেন যে মুড়ি মেলার জন্য চাঁদা তোলা হচ্ছে। আশা করি স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনেই পুরোটা হয়েছে। মেলায় ঢুকে কিছু দোকানদারের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারাও এখানে যথারীতি দৈনিক ভাড়ার বিনিময়ে দোকান দিতে পেরেছেন। অতএব এ বিষয়ে অধিক বাক্যব্যয় নিষ্প্রয়োজন। এই মেলাটা 8-10টা সাধারণ গ্রাম্য মেলার থেকে বিশেষ আলাদা ছিল না, তবে উৎসবের উপলক্ষটা বেশ আলাদা বলা যায়। বিভিন্ন গ্রাম্য খাবার, বাচ্চাদের খেলনা, মহিলাদের সাজার জিনিস, বাসনপত্র এবং অন্যান্য জিনিসের দোকানে মেলা প্রান্তর ভরে ছিল। এইসব দেখতে দেখতে আমরা প্রায় দুপুর 1টা নাগাদ মেলা থেকে বেরিয়ে গেলাম, কারণ ছাতনা থেকে বিকেল 4:52 রূপসী বাংলায় আমাদের ফেরার ট্রেন ছিল। এখানে বলে রাখি, ফেরার পথে হেঁটে কেঞ্জাকুড়ার বাজারের গলিপথ থেকে বেরোনোর পরেই আমরা কেঞ্জাকুড়া বাস স্ট্যান্ড দেখতে পেয়েছিলাম। সেখান থেকে প্রতিদিন বাঁকুড়া পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর বাস ছাড়ে। মেলায় আসার সময় অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েও আমরা এই বাসটা পাইনি। এখন বাসে উঠে জানতে পারলাম নির্ধারিত সময় মেনে বাস্তবে বাস ছাড়ে না, কত প্যাসেঞ্জার আছে তার উপর নির্ভর করে ছাড়ে।
বাসে কেঞ্জাকুড়া থেকে ছাতনা পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 15 টাকা। আপনারা প্রতি বছরের ন্যায় যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমাদের এই মহাতি কর্মযোগ্যকে যাতে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি তার সহযোগিতা করবেন। আমাদেরকে অসম্পূর্ণ যে মন্দিরের কাজ চলছে সেই মন্দিরের উন্নয়ন করবেন।
রাত 11:45 আমরা এসে পৌঁছলাম শিয়ালদার রেলওয়ে লাউঞ্জে। এখানে আজকের মতো ডিনার সেরে শেষ ট্রেন ধরে আমরা বাড়ি ফিরলাম। সাথে ছিল একটা সুন্দর ডে আউটের স্মৃতি।